তোমরা 2, 3, 4, 4টা উপদেষ্টা হয়েছো, তোমাদের বংশ পরিচয় কি? তোমাদের পরিচয় কি? তোমাদের রাজনৈতিক পরিচয় কি? ইসলাম সম্পর্কে কথা বলার জন্য বাংলাদেশে এই 17 কোটি মুসলমানের বাংলাদেশে তসলিমাসি বই কেমন আবার বিক্রি হতে পারে? সামান্য আমরা ভিডিওতে দেখেছি আমাদের ছাত্ররা স্মার্টলি প্রতিবাদ করেছে, আর বাংলাদেশে কিছু করলে এটা হারনেজার, র‍্যাব বনে গেলে এটা আমার দোষ, ওখানে গেলে আমার দোষ, ওখানে গেলে সেটা আমাদের দোষ। আমরা কুমন্ডক না, এত ছেঁচড়া না আমরা। আমাদের স্মার্ট এজেন্ডা রয়েছে, আমাদের জানা আছে ইতিহাসের কোন সময় কোন পদ্ধতিতে দিল্লি পর্যন্ত আমরা যাবো সেটা আমাদের জানা আছে। তোমাদের গুরুদেরকে দেখে তোমরা ভয় পাও, এই ভয় পেয়ে তো হাসিনা আমাদেরকে জল্লাদখানা তৈরি করেছে, আইনগর তৈরি করেছে, এই ভারতের ইশারায়, আমেরিকার ইশারায়। সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে, আবেগের কোনো কথা নয়। আমরা পরামর্শ দিতে চাই, বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা কোনো চাপ তৈরি করি নাই। আজকে শবে বরাতের পবিত্র রজনী, এই রজনী শুধু ব্যক্তিগত ইবাদত করার জন্য শুধু নয়, এই রজনী হলো রমজানের আগে মুসলমানদের প্রতি একটা আলটিমেটাম স্বরূপ, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। যারা রমজানকে মনে করেন শুধু এটা আধ্যাত্মিক মাস, আর যারা কোরআন শরীফকে মনে করেন এটা শুধু কবরস্থানের, কোরআন শরীফ কবরস্থানে ইশারা সওয়াব করার জন্য আসে নাই, কোরআন শরীফ এতিমখানা সিলেবাস হিসেবে আসে নাই, কোরআন শরীফ মঞ্চে শুধু পড়ে পড়ে কেরাত প্রতিযোগিতার জন্য কোরআন শরীফ আসে নাই, কোরআন শরীফ হাফেজদেরকে বিদেশে বাড়িয়ে পুরস্কার আনার জন্য শুধু কোরআন শরীফ আসে নাই। কোরআন শরীফ এসেছে বাংলাদেশের সংবিধান হওয়ার জন্য, মুসলিম বিশ্বের সংবিধান হওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হওয়ার জন্য, আইন হওয়ার জন্য, ফৌজদারি আইন হওয়ার জন্য, সিভিল আইন হওয়ার জন্য, সাংস্কৃতিক মানচিত্র তৈরি করার জন্য কোরআন শরীফ এসেছে। আর সেই কোরআন শরীফকে আমরা মনে করতেছি এটা এতিমখানার সম্পদ, আর রাষ্ট্র এটা আমাদের, এটা আওয়ামী লীগের, এটা উপদেষ্টাদের, এটা বিএনপির না, এটা হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের ছাত্র সমাজ ইনশাআল্লাহ আজিজ প্রমাণ করবে এই কোরআন বিগত ইতিহাসের 1200 বছর এই মানব জাতিকে নেতৃত্ব দিয়েছে। খেলাফতের রাশেদের মাধ্যমে 30 বছর, খেলাফতে বনু উমাইয়ার মাধ্যমে আরো প্রায় 70-80 বছর, আবু বকর আব্বাসীর মাধ্যমে আরো 500 বছর, 600 বছর, এরপরে খেলাফতের তুর্কিয়ার মাধ্যমে, উসমানী খেলাফতের মাধ্যমে আমরা কি বিশ্বকে নেতৃত্ব দিই নাই? আমরা বর্তমান গণতন্ত্রের নামে যে দুর্গাবাদী চলতেছেন, আমেরিকার এই গণতন্ত্রের সম্পর্কে আমাদের কথা বলা উচিত। যারা আজকে গণতন্ত্রের সমাধান মনে করেন, এই মোদী গণতন্ত্রের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে। শেখ হাসিনাও কিন্তু প্রথম ইলেকশনে ভোটের মাধ্যমে কিন্তু এসেছেন, ঠিক কিনা? এটার মাধ্যমেই কিন্তু বীজ বপন হয়েছিল। এই ট্রাম্প, আপনি দেখবেন আগামী 5 বছর এই ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় কত বড় বিপদ নেমে আসবে ফিলিস্তিন, আপনারা দেখে রাখবেন। আমি একটা কথা বলে গেলাম, তাকে আনা হয়েছে, তাকে আমেরিকার জনগণ পছন্দ করে না, তাকে আনা হয়েছে কারণ আমেরিকা হচ্ছে একটা দজ্জালি রাষ্ট্র, দজ্জালি রাষ্ট্র। এই দজ্জালি রাষ্ট্রের কারিগর হচ্ছে ইহুদিরা। ইহুদিরা দাবা খেলার মতো, যখন তাদের স্বার্থের জন্য তারা ওইভাবে ইলেকশনকে তারা প্রভাবিত করেন। আপনারা শিক্ষিত সমাজের লোক, ঢাকায় যারা রয়েছেন, আমাদের কথাগুলোকে মনে করিয়েন না দেখে জঙ্গিবাদের গন্ধ আছে কথার ভিতরে, একটু আল কায়দা গন্ধ পাওয়া যায়। এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা, পলিটিক্যাল সায়েন্সের কথা, জিওপলিটিক্যাল সায়েন্সের কথা। এগুলো আমাদের বক্তব্য স্পষ্ট, ফ্যাসিজম গিয়েছে, এখনো আপনারা ভারতকে ভয় করার কথা বলেন, অথচ এই 17 বছর ভারত নির্লজ্জভাবে আমাদের উপরে এই হাসিনার ফ্যাসিজমকে আমাদের চাপিয়ে দিয়েছে, তার লজ্জা লাগায় নেই। আমেরিকা গাজাতে আমাদের হাজার হাজার মুসলিম মা বোনকে হত্যা করেছে, তার লজ্জা লাগে নেই। আর আমরা যখন কালেমার পতাকা যখন বহন করি, তখন আমাদের লজ্জা লাগে। ভারত দেখে ফেলবে, আমেরিকা দেখে ফেলবে। এই ভারত আমেরিকা তারা খুনি, এটা তাদের পরিচয়, এর বাইরে তার কোনো পরিচয় নেই। যারা খুনি তারা আমাদের কালেমার পতাকা দেখে তারা যদি আমাদেরকে জঙ্গি মনে করে, এটা তো আমাদের গর্বের বিষয়, সেটা আমাদের হিরো মান্যতা পেয়েছে আমাদের। সুতরাং আমাদের লড়াই অসমাপ্ত রয়েছে, আমাদের এই লড়াই শেষ হয় নাই। বাংলাদেশের পুনর্গঠন কোনোদিনও এই ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করা ছাড়া সম্ভব নয় কোনোদিন। বাংলাদেশের নতুন পুনর্গঠনের জন্য অবশ্যই এই ভারতের সাথে একটা বোঝাপড়ায় যেতে হবে আমাদের। বাংলাদেশের নতুন পুনর্গঠনের জন্য অবশ্যই আমাদেরকে আমেরিকার সাথে একটা বোঝাপড়ায় যেতে হবে। আমরা এই কথা বলতেছি না এই দেশকে আমরা গাজা বানিয়ে ফেলবো, এই দেশকে আমরা আফগানিস্তান বানিয়ে ফেলবো,
সেটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই অতীতেও আমাদের সাথে বৈষম্যের আচরণ করা হয়েছে, এখন ইসলাম প্রশ্নে বৈষম্যের আচরণ করা হচ্ছে। ঢাকার রাজপথে বিগত 5 মাসে এমন কোন ইস্যু নেই যে ইস্যু নিয়ে এই ঢাকার রাজপথকে উত্তপ্ত করা হয় নাই। কখনো আনসার বাহিনী, কখনো পুলিশ, কখনো শিক্ষক সমাজ, কখনো ছাত্র সমাজ, কখনো আহত, কখনো এই ইস্যু সেই ইস্যু। কিন্তু আপনারা বলুন, মাদ্রাসার ছাত্ররা এখনো শরিয়ার ইস্যু নিয়ে তারা কিন্তু রাজপথে কিন্তু এখনো নামে নাই। তারপরও আমরা নাকি মাজার ভাঙি, আমরা নাকি হামলা করি, আমরা নাকি ওই বই মেলাতে নাকি বুলডোজার চালিয়ে দিয়েছি। বেয়াদবি বন্ধ করুন, অনেক বেয়াদবি হয়েছে, আগামীতে আর কোনো বেয়াদবি সহ্য করা যাবে না। হঠাৎ করে তোমরা 2, 3, 4, 4টা উপদেষ্টা হয়েছ, তোমাদের বংশ পরিচয় কি? তোমাদের পরিচয় কি? তোমাদের রাজনৈতিক পরিচয় কি? ইসলাম সম্পর্কে কথা বলার জন্য বাংলাদেশের এই 17 কোটি মুসলমানের বাংলাদেশে তসলিমাসি বই কেমন আবার বিক্রি হতে পারে? সামান্য আমরা ভিডিওতে দেখেছি আমাদের ছাত্ররা স্মার্টলি প্রতিবাদ করেছে, আর বাংলাদেশে কিছু করলে এটা হারনেজার। র‍্যাব বনে গেলে এটা আমার দোষ, ওখানে গেলে আমার দোষ, ওখানে গেলে সেটা আমাদের দোষ। আমরা কুমণ্ডুক না, এত ছেঁচড়া না আমরা। আমাদের স্মার্ট এজেন্ডা রয়েছে, আমাদের জানা আছে ইতিহাসের কোন সময় কোন পদ্ধতিতে দিল্লি পর্যন্ত আমরা যাবো সেটা আমাদের জানা আছে। তোমাদের গুরুদেরকে দেখে তোমরা ভয় পাও, এই ভয় পেয়ে তো হাসিনা আমাদেরকে জল্লাদখানা তৈরি করেছে, আইনগর তৈরি করেছে, এই ভারতের ইশারায়, আমেরিকার ইশারায়। সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে, আবেগের কোনো কথা নয়। আমরা পরামর্শ দিতে চাই, বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা কোনো চাপ তৈরি করি নাই। আজকে শবে বরাতের পবিত্র রজনী, এই রজনী শুধু ব্যক্তিগত ইবাদত করার জন্য শুধু নয়, এই রজনী হলো রমজানের আগে মুসলমানদের প্রতি একটা আলটিমেটাম স্বরূপ রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। যারা রমজানকে মনে করেন শুধু এটা আধ্যাত্মিক মাস, আর যারা কোরআন শরীফকে মনে করেন এটা শুধু কবরস্থানের, কোরআন শরীফ কবরস্থানে ইশারা সওয়াব করার জন্য আসে নাই। কোরআন শরীফ এতিমখানা সিলেবাস হিসেবে আসে নাই। কোরআন শরীফ মঞ্চে শুধু পড়ে পড়ে কেরাত প্রতিযোগিতার জন্য কোরআন শরীফ আসে নাই। কোরআন শরীফ হাফেজদেরকে বিদেশে বাড়িয়ে পুরস্কার আনার জন্য শুধু কোরআন শরীফ আসে নাই। কোরআন শরীফ এসেছে বাংলাদেশের সংবিধান হওয়ার জন্য, মুসলিম বিশ্বের সংবিধান হওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হওয়ার জন্য, আইন আদালতের আইন হওয়ার জন্য, ফৌজদারি আইন হওয়ার জন্য, সিভিল আইন হওয়ার জন্য, সংস্কৃতির মানচিত্র তৈরি করার জন্য কোরআন শরীফ এসেছে। আর সেই কোরআন শরীফকে আমরা মনে করতেছি এটা এতিমখানার সম্পদ, আর রাষ্ট্র এটা আমাদের, এটা আওয়ামী লীগের, এটা উপদেষ্টাদের, এটা বিএনপির না। এটা হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের ছাত্র সমাজ ইনশাআল্লাহ আজিজ প্রমাণ করবে এই কোরআন বিগত ইতিহাসের 1200 বছর এই মানব জাতিকে নেতৃত্ব দিয়েছে। খেলাফতের রাশেদের মাধ্যমে 30 বছর, খেলাফতে বনু উমাইয়ার মাধ্যমে আরো প্রায় 70-80 বছর, আবু বকর আব্বাসীর মাধ্যমে আরো 500 বছর, 600 বছর, এরপরে খেলাফতে তুর্কিয়ার মাধ্যমে, উসমানী খেলাফতের মাধ্যমে। আমরা কি বিশ্বকে নেতৃত্ব দিই নাই? আমরা বর্তমান গণতন্ত্রের নামে যে দুগাবাজি চলতেছেন, আমেরিকার এই গণতন্ত্রের সম্পর্কে আমাদের কথা বলা উচিত। যারা আজকে গণতন্ত্রের সমাধান মনে করেন, এই মোদী গণতন্ত্রের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে। শেখ হাসিনাও কিন্তু প্রথম ইলেকশনে ভোটের মাধ্যমে কিন্তু এসেছেন, ঠিক কিনা? এটার মাধ্যমেই কিন্তু বীজ বপন হয়েছিল। এই ট্রাম্প, আপনি দেখবেন আগামী 5 বছর এই ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় কত বড় বিপদ নেমে আসবে ফিলিস্তিনে, আপনারা দেখে রাখবেন। আমি একটা কথা বলে গেলাম, তাকে আনা হয়েছে, তাকে আমেরিকার জনগণ পছন্দ করে না। তাকে আনা হয়েছে কারণ আমেরিকা হচ্ছে একটা দজ্জালি রাষ্ট্র, দজ্জালি রাষ্ট্র। এই দজ্জালি রাষ্ট্রের কারিগর হচ্ছে ইহুদিরা। ইহুদিরা দাবা খেলার মতো যখন তাদের স্বার্থের জন্য তারা ওইভাবে ইলেকশনকে তারা প্রভাবিত করেন। আপনারা শিক্ষিত সমাজের লোক ঢাকায় যারা রয়েছেন, আমাদের কথাগুলোকে মনে করিয়েন না যে জঙ্গিবাদের গন্ধ আছে কথার ভিতরে, একটু আল কায়দা গন্ধ পাওয়া যায়। এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা, পলিটিক্যাল সায়েন্সের কথা, জিওপলিটিক্যাল সায়েন্সের কথা। এগুলো আগামী 20 বছর, 30-40 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস দেখতে পাবেন আপনারা ইনশাআল্লাহ। সেই কলোনিয়াল ফরম্যাটের, সেই ইউরোপের রেখে যাওয়া এই অনুযায়ী আপনারা যে সিলেবাস তৈরি করেছেন, এই সিলেবাসের মধ্যে আপনাদের মাথার কাঠামোর মধ্যে ইহুদিবাদ আর তাদের এই রূপরেখা ছাড়া কিছুই আপনাদের মাথায় আর নাই। এই সিলেবাস পরিবর্তন করতে হবে। এই সিলেবাস পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়ে
আপনি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। নতুন এক দুনিয়ার বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনাকে আধুনিক বিজ্ঞানের সাথে সাথে আপনাকে অবশ্যই আপনাকে কোরআনের সায়েন্স আপনাকে বুঝতে হবে, কোরআনের রাজনীতি বুঝতে হবে, কোরআনের ইতিহাস আপনাকে বুঝতে হবে। সেগুলো সব রাখা আছে লাইব্রেরিতে, সেগুলো আবার পুনর্জীবন করতে হবে। এনাফ আমাদের এই ক্যাপাসিটি রয়েছে কিভাবে নতুন করে আবার ইসলাম এই জমানায় আবার বিজয় হতে পারে। আমরা অনেকে মনে করি শিক্ষিত সমাজের লোকরা ইসলামের কাছে রাষ্ট্র পরিচালনা করে এজেন্ডা নাই। আজকে পরাশক্তি আমেরিকা, আজ থেকে মাত্র 150 বছর আগে 200 বছর আগে কারা পরাশক্তি ছিল। এবং মোহাম্মদ আসাদ তিনি তার বই ইসলাম এট দ্য ক্রস রোড, এই বইটা কোনো মোল্লার লেখা বই না, এটা কোনো হুজুরের লেখা বই নয়, এটা ইউরোপের একজন বিখ্যাত সাংবাদিকের লেখা বই। যে বই লক্ষ লক্ষ কোটি কোটি কপি পৃথিবীর সমস্ত ভাষা অনুবাদ হয়েছে, ইসলাম এট দ্য ক্রস রোড। এবং আরেকটি বই তিনি লিখেছেন মোহাম্মদ আসাদ, রোড টু মক্কা। বর্তমান জমানার ইতিহাসের উপন্যাসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই উপন্যাসের বইটি, রোড টু মক্কা। স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং শিক্ষকদের আমি বলবো ভালো করে উপন্যাসটা পড়ার জন্য। রোড টু মক্কা তিনি দেখিয়েছেন, ইউরোপ থেকে বের হয়ে তিনি দেখিয়েছেন এই ইউরোপ ধ্বংস হবে একদিন, ইসলাম আবার সারা বিশ্বে তার খেলাফত এবং শরীয়তকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং এই ইসলাম আবার বিশ্বের নেতৃত্বের দরবারে অধিষ্ঠিত হওয়া ছাড়া মানব জাতির মুক্তি নাই। তিনি সেটা পড়ে দেখিয়েছেন। এই লেখক, আরো অনেক লেখক, তিনি বলেছেন আমি ইউরোপের গণতন্ত্র থেকে হতাশ হয়ে আমি সমাজতন্ত্র দেখলাম, সেটাও হতাশ হলাম। পরবর্তী আমি চীনে গেলাম, চীনের মাওবাদ দেখার জন্য, মাও সেতুকের বিপ্লব দেখার জন্য। আমার কাছে মনে হয়েছে আমেরিকার গণতন্ত্র ফেল হওয়ার পর, পাশ্চাত্যের এই রাষ্ট্রবিজ্ঞান ব্যর্থ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে মাও সেতুকের ফর্মুলা বিশ্বকে মুক্তি দিতে পারে। তিনি বলেন আমি মাও সেতু পড়ার পর বুঝলাম এই মানব জাতির মুক্তির জন্য কোরআন ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। এই কথা কোন হুজুরদের কথা না, হুজুরদেরকে কেউ যাতে আমরা অবজ্ঞা না করি। আমি শুধু একজন মোল্লা না, এই কথা আমি বলতে চাই না, আমি ওইভাবে কথা বলতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমাদেরকে নিছক মোল্লা মনে করা হয়, নিছক মনে করা হয় মোল্লা। যে মোল্লাদের কাজ কি? মোল্লাদের কাজ ধর্ম মন্ত্রণালয়ে যাওয়া শুধু। আমি মনে করি এই যে যারা উপদেষ্টা ক্ষমতা গিয়েছেন, আমি সব গবেষণা করে দেখেছি। হ্যাঁ, এগুলো আমি কোথাও এইভাবে হয়তো এই মাহফিলে বলতে চাই না। ইসলামকে এতিমখানা বানানো হয়েছে। আপনারা একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আগামী দিনে আমরাই আমাদেরকে শপথ নিতে হবে, শুধু বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষ জুড়ে আবার কোরআনকে কিভাবে আমরা সম্মানজনক রাজনৈতিক বিজয়ের জায়গায় নিতে পারি। এটা কোনো আবেগের কথা না, এটা মোটেও কোনো আবেগের কথা না। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি কথা বলতেছি। আমার ভাইয়েরা, আফগানিস্তান রাষ্ট্রের আপনার নাম শুনেছেন, আব্দুল্লাহ আজ্জামের নাম আপনারা শুনেছেন। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। সেখানে ট্রেডিশনাল মাদ্রাসা, হুজুরদেরকে বলে এরা সবগুলা মোল্লা মৌলানা। তখন কাবুল বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন শুরু হলো, প্রগতিশীল কমিউনিস্ট আন্দোলন শুরু হলো কাবুল বিশ্ববিদ্যালয়ে। আর এই পুরো আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হুজুররা কাফিয়া পড়ায়, সরহে জামি পড়ায়, তারপরে কুদুরি পড়ায়, হেদায়া সরহে বেকায়া পড়ায়। এখন কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা বলতে লাগলো যে এই মোল্লাদের দিয়ে তো রাষ্ট্র বহুদিন চলছে, এবার এখানে আমরা সমাজতন্ত্রের বিপ্লব করতে চাই। ওই সময় কাবুল বিশ্ববিদ্যালয়ে ইখওয়ানুল মুসলিমিনের বা বাংলাদেশের যে জামাত শিবির, এটা জাস্ট বোঝার জন্য বলতেছি আমি, তাদের আদলে এই গুলবুদ্দিন হেকমতিয়ার এবং বুরহানুদ্দিন রব্বানী তারা একটা মুভমেন্ট শুরু করেন। দেখেন, আমি মাদ্রাসার ছাত্রদের গুরুত্বটা বোঝাচ্ছি। আমি অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য কোনোদিন আমরা এই কথা দাবি করি না মাদ্রাসার ছাত্ররা যথেষ্ট। দুটো শক্তি এখানে লাগবে, আধুনিক জেনারেল প্রজন্মের শিক্ষিত ছেলেদেরকে লাগবে আমাদের, আর সাথে সাথে মাদ্রাসার ছাত্রদেরকে লাগবে আমাদের, যেটা বিগত আন্দোলনে প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বিগত আন্দোলনে শুধু ছাত্র সমাজ, এটা তো পিনাকি ভট্টাচার্য প্রসঙ্গ দিয়ে দেখিয়েছে। ঢাকার কয়জন মারা গেছে,
বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগরের কয়েকজন নাগরিক সমাজের পার্টিসিপেশনটা না হলে কোনোদিন এই আন্দোলন সফল হতো না। এবং আরেকটা বিষয়, এটা রাজনীতির গল্প নয়। আগামী দিনে যে লড়াইটা হাসিনা আমাদের উপর চালিয়েছে, আগামী দিনে তার চেয়ে ভয়াবহ লড়াই ভারত আমাদের বিরুদ্ধে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি এই জন্য সভা বরাতের পবিত্র হাতে এই কথাগুলো বলে দিচ্ছি। এগুলো আমার ওসিয়ত স্বরূপ, এটা আমার চাপাবাজি নয়। আমি চাপাবাজি করতে আসি নাই, আমি ওসিয়ত করতে এসেছি আপনাদেরকে। আগামীতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ না হলো, আপনারা মনে রাখবেন আপনাদেরকে আরেকটা মেসাকারের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি তারা গ্রহণ করেছে। তারা বিদেশের মাটিতে বসে ইনশাআল্লাহ অতীতে যেইভাবে লড়াই করেছি, আপনারাও কি সেইভাবে লড়াই অব্যাহত রাখার জন্য তৈরি আছেন কিনা? আপনারা দুর্বল ইমান দিয়ে, দুর্বল চেতনা দিয়ে এই যুদ্ধে আমরা কোনো বিজয় হতে পারবো না। এই ডক্টর ইউনূস সাহেবের টিমকে ইমানদার হতে হবে, আসিফ নজরুলের টিমকে ইমানদার হতে হবে, মাহফুজকে মাদ্রাসা ছাত্রদের দিকে আঙ্গুল তোলার দিকে, আঙ্গুলের দিকে না দিয়ে মাহফুজের আঙ্গুলকে ভারত আমেরিকার দিকে নিয়ে যেতে হবে। শুনে রাখো, যখন তুমি তাদের চোখে চোখ রেখে কথা বলবে, তখন তারা তোমাকে সম্মান করবে। তালেবানদার মোল্লাদেরকে আমেরিকাকে সম্মান করতেছে না এখন। আর এই সিরিয়ার আহমদ আশরাফ আল জুলানি গতকাল পর্যন্ত জঙ্গি জঙ্গি বলে যাকে কোণঠাসা করা হয়েছে, এখন তোমরা তাকে সৌদি আরবে নিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছ। তোমরা হলা বিজয়ীদের গোলাম। ইসলাম যেদিন বিজয়ী হবে সেদিন থেকে তোমরা ইসলামের গোলামি করবা। আজকে আমেরিকা বিজয়ী, ভারত বিজয়ী, সেজন্য আমরা বুঝি তোমাদের মধ্যে হীনমন্যতা আছে। সেই ভারত আমেরিকাকে বিজয়ের আসন থেকে কান ধরে নামাবে ইনশাআল্লাহ আজিজ। কারা নামাবে সেটা আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। আগামী 1 দশক থেকে 30 দশকের ভিতর হবে সেটা ইনশাআল্লাহ। আগামী 10 থেকে 30-40 বছরের মধ্যে এই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। কারা করবে? যাদেরকে তোমরা কিছুই মনে করো তারাই কিন্তু করবে। তো কুলবুদ্দিন হেকমতি আর বুরহানুদ্দিন রব্বানী ওনারা কাবুল বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে তারা ছাত্র মুভমেন্টকে তারা জোরদার করলেন। দেখুন, কমিউনিস্টরাও আলেমদের বিরুদ্ধে করলো, আর বুরহানুদ্দিন রব্বানী, কুলবুদ্দিন হেকমতি সহ অন্যান্য যারা মডারেট ইসলামপন্থী যারা ছিলেন, তারাও কিন্তু বলতে লাগলেন যে এই রাষ্ট্রকে ঠিক করতে হলে বিশ্ববিদ্যালয়কে ঠিক করতে হবে। সবাই মাদ্রাসাকে তারা অবজ্ঞা করতে লাগলো, পাত্তা দিতে লাগলো না। এবং আমি নিজেও মনে করলাম যে এই রাশিয়ার যে আগ্রাসন হয়েছে আফগানিস্তানে, এটাতে কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হয়তো এখানে অবদানটা বেশি। অবশ্যই তাদের অবদান ছিল, কারণ প্রথম কাবুল বিশ্ববিদ্যালয় থেকে এই রাশিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল হয়, মিটিং হয় এবং গর্জন উঠে। কিন্তু দেখুন, যখন রাশিয়া সর্বাত্মক পাবে, আমার ভাইয়েরা, আমি আজকে শুধু এই কথা বোঝানোর জন্য এখানে এসেছি, যখন শত্রু সর্বাত্মক পাবে, যখন ঝাঁপিয়ে পড়লো আফগানিস্তানে, সর্বাত্মক যখন ঝাঁপিয়ে পড়লো, তখন কিন্তু কাবুল বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কাজ দেখা গেল না। তখন কিন্তু প্রগতিশীল বা মডারেট ওনাদেরকে দেখা গেল না। আমার ভাইয়েরা, তখন সিনারিতে চলে আসলো জালালউদ্দিন হক্কানি, চলে আসলেন ইউনুস খালেস, চলে আসলেন মোহাম্মদ নবী মোহাম্মদী, এইভাবে বড় বড় ওলামায়ে কেরাম তারা সামনে, আরসালান খান রহমানি, আরো ওলামায়ে কেরাম সামনে চলে আসলেন। এবং এটি ইতিহাস সাক্ষী, এই দেশের খোরাসান অঞ্চলের 3টা পরাশক্তি এখানে হামলা করেছে। প্রথমে ব্রিটিশ সেখানে হামলা করেছিল, মাদ্রাসার ছাত্ররা প্রতিরোধ কায়েম করেছিল। 2 নম্বরে যখন রাশিয়া তখন আসে, তখন এই নিরীহ ছাত্ররা সেদিন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল। সর্বশেষ যখন আমেরিকা আসে, তখন সবাই বলল, এবার তোদের রেহাই নাই, এবার তোরা শেষ। কারণ আগে তো ইরানের সমর্থন ছিল, সৌদি আরবের সমর্থন ছিল, পাকিস্তানের সমর্থন ছিল, এখন তো কারো সমর্থন নাই। কিন্তু দেখা গেল বিগত 2টি পরাশক্তিকে তারা যে পরাজিত করেছে, রাশিয়া এবং ব্রিটেন, তার চেয়ে দ্বিগুণ শক্তি, দ্বিগুণ স্মার্ট অনুশীলন করে তারা আমেরিকাকে তারা নাকুনি চিবুনে তারা খাওয়াইছে। ভারত বর্ষ জুড়ে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে আগামী দিনে ইসলামের উপরে আরেকটা মেসাকার চালানোর চক্রান্ত হচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই চক্রান্তের 1 নম্বর কুশলী হলো হিন্দুস্তান, 2 নম্বর কুশলী হলো ইসরায়েল। ইসরায়েল কিন্তু ডাইরেক্ট কাজ করে না বাংলাদেশে, ইসরায়েল কাজ করে অন্যভাবে, কিন্তু তারা কাজ করে।
এবং আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আমাদের হামাসের ভাইয়েরা যখন গাজাতে প্রতিরোধ যুদ্ধ শুরু করে, তখন ইসরায়েলের পক্ষ থেকে ভারতকে মেসেজ দেওয়া হয়েছে যে যেইভাবে ফিলিস্তিনের সমস্ত অঞ্চল শান্ত, কিন্তু হঠাৎ করে গাজা অঞ্চল থেকে জিহাদের স্ফুলিঙ্গ গর্জে উঠেছে, ঠিক তদ্রুপ পুরো হিন্দুস্তানের মানচিত্রে, শান্ত মানচিত্রে, শান্ত রাজস্থান, শান্ত হায়দ্রাবাদ, শান্ত বোম্বাই, শান্ত আসাম, শান্ত পাঞ্জাব, শান্ত ইউপি, এখন হিন্দুস্তান তাদেরকে বুদ্ধি দিল যে বাঙ্গাল কিন্তু গর্জে উঠবে গাজার মতো একদিন। এখন এটা বদ্ধমূল তাদের মাথায় ঢুকেছে, এ বাঙালিরা কিন্তু হিন্দুস্তানকে কিন্তু খেয়ে ফেলবে। এটা ইসরায়েল তাদেরকে পড়াটা ভালো মতো দিয়েছে, খুব ভালোভাবে। এখন তারা হিন্দুস্তান জুজুর বইয়ের মধ্যে আছে। বাতাস আসলে এই বাঙালিরা আসলো কিনা, ওদিকে আসলে বাঙালি আসতেছে কিনা, মানে বাঙালি 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 মুসলমান, এটা হিন্দুস্তানের 24 ঘন্টার আতঙ্কের কারণ হয়ে গেছে। সুতরাং এটা একটা সাইকোলজি, এটা একেবারে মনোবিজ্ঞানের বিষয়। আমরা সাপকে কখন মারি? যখন মনে করি যে সাপ আমাকে আক্রমণ করবে। আবার সাপ কখন কামড় দেয়? নিজের আত্মরক্ষার জন্য। সাপ মনে করে যে আমাকে মনে হয় এই লোকটা মনে হয় মারার জন্য আসতেছে। এই সাপের চরিত্র, মানুষের চরিত্র নিয়েই আমাদের শত্রুরা কিন্তু আমাদের উপরে কিন্তু একটা আঘাত করার একটা প্রস্তুতি নিচ্ছে। এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা। যাদের আপনাদের বুঝে আসতেছে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, ওরা তো মনে করে হুজুররা শুধু আবেগ নিয়ে কথা বলে। এটা আমরা বিভিন্ন আর্টিকেলে লেখার চেষ্টা করেছি, আরো সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করব। পুরো এই মানচিত্রটি আপনাকে পড়াশোনা করতে হবে। এটা আল্লাহ পাকের কুদরতি হাত বাঙালিদের পিছনে কাজ করতেছে ইনশাআল্লাহ। এই সৈয়দ আহমদ শহীদের আন্দোলনটা ভালো করে পড়বেন, আজ থেকে পড়া শুরু করবেন। আগামী দিনে যুদ্ধে বিজয় হতে চাইলে আপনাকে কোরআন সুন্নাহর পরে, বদর উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বেশি আপনাকে বাঙালি মুসলমানকে পড়তে হবে সৈয়দ আহমদ শহীদের ওয়াহাবি আন্দোলন ইতিহাস আপনাকে পড়তে হবে। এটা পড়লে আপনি মোটামুটি কিছু বুঝবেন, না হলে কিন্তু এই আন্দোলন সম্পর্কে আপনি বুঝতে পারবেন না। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষ জুড়ে মহান যে জিহাদের সংগ্রামের সূচনা করেছিলেন এবং দাওয়াতের সূচনা করেছিলেন, তার ব্যর্থতার মাসুল আমরা আজকে পর্যন্ত আমরা দিচ্ছি। তার ব্যর্থতার মাসুল। দেওবন্দ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দ আহমদ শহীদের অসমাপ্ত মিশনকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে, পিছনে গিয়ে আবার নতুন করে সুসজ্জিত হওয়ার জন্য দেওবন্দ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। দেওবন্দ আন্দোলন কোন স্থায়ী কাঠামো হিসেবে কিন্তু আসে নাই, পরিষ্কার বলে দিচ্ছি। এটা শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে সৈয়দ আহমদ শহীদ যে তাহারিক শুরু করেছিলেন, সেই তাহারিক যখন ব্যর্থ হলো সামরিক পন্থায়, তখন কিছু আকাবের চিন্তা করলো আমরা সামরিক লড়াইয়ে ব্যর্থ হয়েছি, আমাদেরকে একটা সামাজিক লড়াই চলে যেতে হবে। সামরিক লড়াই থেকে সামাজিক লড়াই যেতে হবে। এই সামাজিক লড়াইয়ের আইকন হচ্ছে দেওবন্দ। সুতরাং প্রত্যেকটা মাদ্রাসাকে আগামী দিনের যে কোনো আধিপত্যবাদী লড়াইয়ের দুর্গে পরিণত করতে হবে আজকে থেকে। ওটা মাথায় না রাখলে কিন্তু হেরে যাবেন। এটা মাথায় না রাখলে কিন্তু এটা আবার মার খেতে হবে আমাদেরকে।